নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। মোহনবাগানের মেহতাব ইস্ট বেঙ্গল ঠিক কি করবে এখন এবং আইএসএল এর ভবিষ্যৎ কি, আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমার এই ভিডিও। তো অতি অবশ্যই বলবো ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করাটা আপনার হাতে, করবেন এটাই অনুরোধ করব, হাইপ দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। মেহতাব সিং তিনি অবশেষে মোহনবাগানে আসছেন এবং মোহনবাগানে আসবে আসবে এটা বহুদিন ধরে শোনা যাচ্ছিল। ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো টিমই চাইছিল মেহতাবকে। মেহতাবও কলকাতায় খেলতে চায়, কিন্তু তার যে ট্রান্সফার মানি সেটা নিয়ে কিছুটা সমস্যা তৈরি হচ্ছিল, যেটা হিউজ ট্রান্সফার মানি, যে কারণে ইস্ট বেঙ্গল এই দৌড় থেকে সরে যায়। তো মোহনবাগান তারাও শোনা যাচ্ছিল নেবে নেবে, বাট মাঝখানে কি হলো কিছুই শোনা যাচ্ছিল না, যে আদৌ আসবে কি আসবে না, কিংবা মোহনবাগানের ষষ্ঠ বিদেশি কে হবে, রবসন রবিনোর কি হলো, এই সমস্ত বিষয় হঠাৎই পুরোপুরি ধামাচাপা পড়ে যায়। কারণ অতি অবশ্যই যে আইএসএল এর ভবিষ্যৎ অনিশ্চিত, সেটা একটা কারণ হতে পারে। আর একটা বিষয় যে মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি রবসনকে চাইছিলেন না বা পছন্দ ছিল না তার, এটাও একটা বিষয় উঠে আসছিল। কিন্তু মেহতাবের কি হলো, কেন একমাত্র অভিষেক টেকচাম সিংকে শুধুমাত্র সাইন করানো হলো, এটা নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে প্রচুর কথা ছিল, আলোচনাও চলছিল। অ্যাজ সাচ আমি বলবো যে মোহনবাগান টিমটা তো অলমোস্ট গত কয়েকবারে যা টিম সেটাই রয়েছে, বিরাট কিছু চেঞ্জ হয়নি, সেট টিম মোহনবাগানের, এবং এই টিমটাই যথেষ্ট ভালো টিম, ভালো খেলছেও তারা। হ্যাঁ, হতে পারে ডার্বিতে তারা হেরে গেছে, তো সেটা ডিফারেন্ট ইস্যু। ডার্বিতে হেরে গিয়ে তারা এখন ডিএইচএফসি কে সমর্থন করলো, ইস্ট বেঙ্গলকে ডিএইচএফসি হারানোতে তারা খুব উৎফুল্ল হয়েছে। এটা দেখেও ভালো লাগছে যে মোহনবাগান সমর্থকরা আহ, নিজেদের জার্সি যে কোনো সময় পরিবর্তনও করে ফেলতে পারে, নিজেদের পছন্দের দলও পরিবর্তন করতে পারে। তো যাই হোক, তো অবশেষে মেহতাব সিং শোনা যাচ্ছে যে মোহনবাগানে সাইন করতে চলেছে, এভরিথিং ইজ ওকে। ট্রান্সফার মানি দিয়েই তাকে নিয়ে আসা হচ্ছে, হিউজ একটা ট্রান্সফার মানি দিয়ে তাকে নিয়ে আসা হচ্ছে। আর রবসন রবিনো নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না, তবে হ্যাঁ, অন্য দু একজন বিদেশি নজরে রয়েছে মোহনবাগানের, তাদের কাউকে তারা আনতে পারে। শোনা যাচ্ছে বার্সেলোনায় খেলা এক প্রাক্তনী, তাকে কিন্তু নিয়ে আসতে পারে মোহনবাগান। এই সবকিছু অ্যাজাম্পশন, বাট এখনো পর্যন্ত ফাইনাল কিছু শোনা যাচ্ছে না, অ্যানাউন্সমেন্টও কিছু হয়নি। এদিকে ট্রান্সফার উইন্ডো কিন্তু ক্লোজ হতে চলেছে, আর কয়েকদিনই বাকি রয়েছে, ইন বিটুইন কিছু একটা করতে হবে মোহনবাগানকে। তো দেখা যাক মোহনবাগান সেটা কত কি করতে পারে, কতগুলো প্লেয়ারকে তারা একসাথে সাইন করতে পারে। দেখুন, টাকা পয়সা তো ওদের কোনো অভাব নেই, তো এটা বড় বিষয় নয়। বিষয়টা যেটা সেটা হচ্ছে সঠিক প্লেয়ার চয়ন এবং যত দ্রুত সম্ভব তাকে নিয়ে আসা। একটা বিষয় যে কিছু তো নর্মস থাকে, যেটা হয়তো একটু লেন্দি হবে, কারণ মোহনবাগান এএফসি খেলতে যাবে, ষষ্ঠ বিদেশিকে খেলানোর একটা সুযোগ রয়েছে। কিন্তু যদি ষষ্ঠ বিদেশি না আসে বা এসেও এর মধ্যে সে টিমের সাথে মানিয়ে নিতে পারবে কিনা, সেটা তো আরো বড় বিষয়, বেশি দিন সময় নেই। তো জানি না সেটা কেন তারা করতে চাইছে না, বা এই অপরচুনিটিটাই বা কেন তারা মিস করতে চাইছে, যেখানে মোহনবাগানের এএফসি তে পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা বেশ ভালো সুযোগ রয়েছে। তাদের সম্মান, দেশের সম্মান মোহনবাগানের সঙ্গে জড়িত। তো এটা গেল একটা দিক। এবার ইস্ট বেঙ্গলের খবরের দিকে যদি আসা যায়, ইস্ট বেঙ্গল শুক্রবার প্র্যাকটিস করবে, তারপরে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট ঠিক করেছে প্লেয়ারদেরকে ছুটি দিয়ে দেওয়া হবে, এবং যে তিনজনকে ভারতীয় দলের জন্য চয়ন করা হয়েছে, অর্থাৎ আহ, নাওরেম মাহেশ, জিকসন সিং এবং আনোয়ার আলী, এই তিনজনকে ভারতীয় দলে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। কারণ ভারতীয় দল কাফা নেশনস কাপ খেলবে, তো এই আনোয়ার সহ এই তিনজনকে চাইছিল ডুরান্ড কাপের জন্য, ইস্ট বেঙ্গল দেয়নি। তো অবশেষে ডুরান্ড কাপের সেমিফাইনালে হেরে তারা আহ, এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াতে এই তিনজনকে ছাড়তে আর কোথাও কোনো আপত্তি নেই ইস্ট বেঙ্গল কর্তাদের বা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের। এবার ইস্ট বেঙ্গল কি করবে পরবর্তীতে তাহলে, কারণ ইন বিটুইন তো কোনো টুর্নামেন্ট নেই, সুপার কাপ কবে হবে সেটাও অ্যানাউন্সমেন্ট হয়নি। তো আপাতত কিছুদিন ছুটি দেওয়া হচ্ছে প্লেয়ারদেরকে, তারপরে আবার প্র্যাকটিস শুরু হবে। আর যদি এর মধ্যে সুপার কাপ অ্যানাউন্সমেন্ট হয়ে যেত ঠিক আছে। তো ইস্ট বেঙ্গল আরো দু একজন প্লেয়ারকে হয়তো নেবে। ইতিমধ্যে আমরা জানি যে নিখিল পূজারি, তার ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট শো করেছে ইস্ট বেঙ্গল, কথাবার্তা এখনো চলছে, ভালপুইয়াও রয়েছে র্যাডারে। আহ, এবার যেটা সমর্থকদের মধ্যে থেকে ডিমান্ড উঠছে যে একজন ভালো গোলকিপারকে চাই, কারণ প্রভসুখান গিলের পারফরমেন্সে খুশি নয় সমর্থকরা। অনেকেই কিন্তু তাকেই দায়ী করছে এই ডায়মন্ড হারবার ম্যাচটা হারার জন্য। আমারও যেটা মনে হয় যে প্রভসুখান গিলের কিছু সমস্যা তো রয়েছে। তো প্রভসুখান গিলকে নেক্সট কোনো টুর্নামেন্ট যদি হয় তো তাকে অন্তত সেক্ষেত্রে রেস্ট দেওয়া উচিত, বা ভালো কোনো গোলকিপারকে নিয়ে আসা উচিত। প্রভসুখান গিলকে একটু বোঝানোর দরকারও রয়েছে বোধহয়, যে তিনি একমাত্র গোলকিপার হবেন এটা সবসময় হতে পারে না, তার ভুল সবসময় ক্ষমা করা হবে না।
দেবজিৎ মজুমদার রয়েছে, তাকে আরো বেশি করে সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ সেমিফাইনাল ম্যাচে প্রফসু খানের বেশ কিছু ভুল কিন্তু নজরে এসছে, যেমনটা দিয়ামান্টাকোস প্রচুর সুযোগ নষ্ট করেছে। তো তার পরিবর্তে হয়তো আনা সম্ভব হবে না, কিন্তু প্রফসু খান গিলকে অতি অবশ্যই আমি বলবো যে তাকে কিছুদিন অন্তত রেস্ট দেওয়া উচিত। তার জায়গায় আমি বলছি ম্যাচে তার জায়গায় দেবজিৎ মজুমদারকে খেলানো উচিত এবং আরেকজন ভালো মানের গোলকিপারের খোঁজ অতি অবশ্যই করা উচিত। বিকজ কি এই ট্রান্সফার উইন্ডো বেশি দিন ওপেন নেই, শেষ হয়ে আসছে সামার ট্রান্সফার উইন্ডো। তো এই এবার আইএসএল যখন হবে, যদি এই অবস্থায় চলতে থাকে ইস্টবেঙ্গল টিমটা, মানে এরকম স্ট্রাইকার এরকম গোলকিপার, তাহলে কিন্তু আইএসএল এ ইস্টবেঙ্গলকে হাজার ভালো টিম করেও কিন্তু সেই একই ভোগান ভুগতেই হবে। কারণটার কিছু না, এই নিম্নমানের গোলকিপিং। ফলত এটা ঠিক যে তার পাশে যতই প্রভসু খানের পাশে সুমিত রাঠির মতন প্লেয়াররা দাঁড়াক না কেন, প্রভসু খানের হ্যাজ আ প্রবলেম। তো প্রভসু খানকে অন্তত কিছুদিনের জন্য অন্তত তাকে বোঝানোর প্রয়োজন আছে, যেমনটা দিয়ামান্টাকোসকে বসিয়ে রাখে তারপর ডার্বিতে নামিয়ে দেওয়া হলো এবং সে কিন্তু সফল হলো। তো কিছু কিছু সময় তাদের প্রতি বার্তা যাওয়াটাও আমার মনে হয় ইম্পর্টেন্ট বিষয়, সেটা যাওয়ার দরকার রয়েছে বলে এটা তো আমার মনে হয়। আর অস্কার ব্রুজোকেও একটু ভাবতে হবে যে এই ধরনের পজিশনগুলো থেকে কি করে বেরিয়ে আসা যায়। কারণ যখন ৬টা কার্ড রয়েছে, ৬টা টিমের প্লেয়ার ৬ জন তারা ইয়েলো কার্ড দেখে রয়েছে, সেমিফাইনাল খেলতে নামছে, আমি সে কি খেলবো নাকি অ্যাটাকে খেলবো, এটা নিয়ে যখন একটা দ্বিধাদ্বন্দ্বে, তখন রিজার্ভে অনেকগুলো প্লেয়ার ছিল, কেন তাদেরকে ব্যবহার করা হলো না? এবং একটা প্ল্যান বি রেডি রাখা, যদি ওই প্লেয়ারটি আটকে যায় তো তার জায়গায় আরেকটা ভালো প্লেয়ারকে একটু সঠিক সময়ে নামিয়ে দেওয়া। সেও তো একটা টিমের সাথে মানিয়ে নিতে, খেলতে, তার খেলা শুরু করতে একটু সময় লাগবে। তো আমি বলব যে এই এডমন্ড আটকে যাওয়াতে অস্কারের অনেক আগেই আরেকজন কাউকে নামানো উচিত ছিল। বিষ্ণুকে নামানো উচিত ছিল বা নন্দকে নামানো উচিত ছিল। এই বিষয়গুলো রয়েছে। এখন দেখুন ইস্টবেঙ্গল হেরে গেছে বলে এই কথাগুলো উঠছে। যদি জিততো তাহলে হয়তো হতো না। তো এই বিষয়। এবার দেখা যাক কি হয় পরবর্তীতে। আজকে সুপ্রিম কোর্টের একটা শুনানি হওয়ার কথা, মানে রায় দেওয়ার কথা। জানি না সুপ্রিম কোর্টের রায় কিছু হলে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিম কোর্টের রায় কি বেরিয়ে আসে, আইএসএল এর ভবিষ্যৎ অনেকখানি ডিপেন্ড করছে অন দ্যাট। তো আদারওয়াইজ আইএসএল এর ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। ১১টি ক্লাব তারা আবার সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছে। বেশ কিছু বিদেশি প্লেয়ার তারা ছেড়ে চলে যাচ্ছে, টিমগুলোও ছেড়ে দিতে বাধ্য হচ্ছে প্লেয়ারদেরকে। কারণ কেন অযথা বোঝা তারা বয়ে বেড়াবে। ফলত ভারতীয় ফুটবল কিন্তু অন্ধকারের দিকে ক্রমশ আরো গভীরে যাওয়া হয়ে যাচ্ছে। ভারতীয় ফুটবল টিম তারা প্র্যাকটিস করছে। আর কয়েকদিন পরেই কাফা নেশনস কাপ, এই খালিদ জামিলের কাছে বড় পরীক্ষা। প্লেয়াররা আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে যে এই টুর্নামেন্টে মোহনবাগানের যে ৭ জন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছিল তারা কেউ খেলছে না, কারণ ভারতীয় টিমের জন্য প্লেয়ার ছাড়ছে না মোহনবাগান। ফলত নতুন প্লেয়ারদের কাছেও একটা সুযোগ আসবে এদেরকে না ছাড়াতে। এবং আমি বলবো যে এর পরে যদি এআইএফএফ এই প্লেয়ারগুলোর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়, তাহলে তার দায় কিন্তু মোহনবাগানকেই নিতে হবে। আরেকটা বিষয় বলবো যে মোহনবাগানের মহিলা ফুটবল টিম তারা বিদেশে খেলতে যাচ্ছে, কারণ এএফসি তে তারা খেলার যোগ্যতা অর্জন করেছে IWLG তে। কম্বোডিয়া এবং ভালো দুটো বিদেশি টিমের সঙ্গে তাদেরকে লড়াই করতে হবে। এখন চাইবো যে টিম সফল হোক, সফলতা পাক, তারা কঠিন টিমের সঙ্গে জয় পাক। ইস্টবেঙ্গল টিমটা যথেষ্ট ভালো বিদেশিদের নিয়ে আসা হয়েছে। ভারতীয় প্লেয়ার যারা রয়েছে তারাও যথেষ্ট ভালো মানের। তো ইস্টবেঙ্গলের মহিলা টিমের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হাইপ দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।